কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আসলে তোমরা আমাদের কাছে সোনার মতো, সোনা। এই জন্য অনেক সময় তোমাদের ছোট্ট সোনাও বলে থাকি। সোনা যেমন ধাতুদের মধ্যে, মানে যত ধাতু আছে তার মধ্যে সোনা হচ্ছে মূল্যবান, আর আমাদের কাছে তোমরা হচ্ছে সবচেয়ে মূল্যবান। আমাদের জীবনের যা কিছু আছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তোমরা। তাই আমাদের কাছে তোমরা হচ্ছে সোনা স্বরূপ। আর বন্ধু কেন বলি? বন্ধু হচ্ছে সেই, কে বন্ধু, বন্ধু শব্দের অর্থ কি বলতো? অত গভীর মানের মধ্যে গিয়ে লাভ নেই। এক কথায় যদি আমরা বলি, যাকে না দেখলে বা যাদের না দেখলে মন কেমন করে, তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। তোমাদের না দেখতে পেয়ে আমাদেরও কিন্তু কম মন খারাপ নেই, আমরাও খুব মন খারাপে ভুগছিলাম। কিন্তু এই একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তোমাদের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হয়েছে, 2 মাস প্রায় অতিক্রান্ত হতে চলল। তোমরা দেখতে পেয়েছো যারা প্রথম থেকে আছো, আর যারা পরে এসছো তারাও দেখতে পাচ্ছ যে তোমরা পরে আসার জন্য কি সুন্দর একটা জিনিস তোমরা প্রথম থেকে পাওনি। কিন্তু এখন যারা চলে এসছো তাদেরকে পেয়ে আমরা কিন্তু খুব আনন্দিত, খুব গর্বিত, উল্লসিত আমরা, এ কথা বলতেও পারো। তাহলে হয়তো মনে হবে যে তাই এত উল্লাসের কি আছে, আছে তো বটেই। কারণ হচ্ছে তোমাদের যখন আমরা কাছে পাই তখন আমাদের আর আনন্দের শেষ থাকে না। এত আনন্দে আমাদের দিন কাটে সেটা তোমরা ভাবতেই পারছো না। 10:30 বাজলে আমাদের যেমন তোমাদেরকে কাছে পাওয়ার জন্য একদম মন কেমন করে ওঠে, ঠিক তেমনি আমার যেন মনে হয় তোমাদের মা বাবাদের সাথে কথা বলে আমাদেরও মনে হয়েছে, তোমাদেরও মনে হয় ঠিক 10:30 বেজে গেলে মা বাবাকে একদম অস্থির করে দিল, বিশেষ করে মায়েদের, যে তাড়াতাড়ি করো, আমাদের তো ক্লাস শুরু হয়ে যাবে 11:15টায়। যাই হোক, যে যেখানেই থাকো খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো, এইটুকু পরামর্শ তোমাদের আমরা রোজই দিয়ে থাকি, এবং আজকেও দিচ্ছি, আজকেও বলছি ঠিক তাই, খুব সাবধানে থাকবে। তার কারণ সারা পৃথিবীময় আমাদের প্রত্যেকেরই একটা অদৃশ্য শত্রু এখন আমাদের চারিদিকে ঘুরঘুর করছে, কখন কাকে আক্রমণ করব। তোমরা শুনেওছ হয়তো, মা বাবার কাছে গল্পও শুনেছ, অনেকে অনেক প্রিয়জনদের হারিয়েছে এর মাঝে। তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। আমাদের যেন সেরকম দিন কখনো না আসে, কোনো প্রিয়জনদের হারাতে না হয়। তার জন্য কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ 1.5 বছর অতিক্রান্ত হতে চলেছে প্রায়, আমাদের তথাকথিত স্কুল বন্ধ, একদম বন্ধই, সারা পৃথিবী জুড়ে স্কুল বন্ধ। কেননা তোমরাই হচ্ছে আমাদের সম্পদ, তোমাদের যদি কোনো রকম ক্ষতি হয় সেটা আর পূরণ হবে না আমাদের কোনো দিনও। এই কারণেই স্কুলটা সরকার পক্ষ থেকে কোনোভাবেই খোলার সাহস করে উঠতে পারছে না। আর তার ভুক্তভোগী আমরা, তোমরা, তোমাদের মা বাবা প্রত্যেকেই, এবং এই পৃথিবীর প্রায় প্রত্যেকেই কম বেশি ভুক্তভোগী এই অদৃশ্য শত্রুর জন্য। তাই আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কি সেই সাবধানতা? প্রথম কথা হচ্ছে যে আমাদের তো এখন বাইরে বেরোনোর কোনো দরকার নেই। স্টে হোম বলছে, সেফ হোম, স্টে হোম, অর্থাৎ বাড়িতে থাকো, নিরাপদে থাকো। কিন্তু অনেক সময় দেখবে যেতেই হয় বাইরে। যদি কোনো প্রয়োজনে বাইরে যাও, মা বাবার সাথে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমার সাথে যারা থাকবে তাদেরকেও বলবে, মা বাবা থাকলে তাদেরকেও বলবে, এবং তুমি নিজেও মাস্ক ব্যবহার করবে। আর মাস্ক ব্যবহার করেই শুধু সবটুকু আমাদের হয়ে যাবে না, এরপরেও আমাদের আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে বাইরে বেরিয়ে একজন থেকে আরেকজনের দূরত্ব, যাকে সামাজিক দূরত্ব বলছে, সামাজিক দূরত্ব 6 ফুটের রাখতে হবে। অর্থাৎ মানুষের খুব কাছাকাছি ভিড়লে চলবে না, একটু মানুষের থেকে একটু ফাঁকে ফাঁকেই থাকতে হবে। অর্থাৎ আগে মানুষ দেখলে মানুষের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করতাম, কিন্তু এখন যে দিন চলে এসছে মানুষের কাছাকাছি যাওয়া যাবে না, একটু দূরে দূরেই থাকতে হবে। একটু দূরে দূরে থাকবে। আর বাইরে থেকে যখন ঘরে ফিরবে, ঘরে ফিরে এসে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর ঘরে ঢুকবে। পারলে সাবান দিয়ে স্নান করে ঢুকতে পারলে সবচেয়ে ভালো হয়। আর বাড়িতে থাকাকালীনও হাতে, নাকে, মুখে হাত দেওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। তাহলে এখন আমরা আমাদের
পাঠের বিষয়ে চলে যাই। আগের দিন আমরা যে পাঠ পড়েছিলাম, ষষ্ঠ পাঠের প্রথম ভাগ, ষষ্ঠ পাঠ আমরা পড়েছিলাম কি, বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে, একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে ভালো হয়, এই পড়াটা পড়েছিলাম। ওই যে আসে, কে আসে? শচী সেন, মণি সেন, বসি সেন, আর আসে মধু শেঠ এবং খেতু শেঠ। কী খেলা হবে? ফুটবল খেলা হবে, কিন্তু ফুটবল নেই, তাই কী করতে হবে? গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নিতে হবে। এই পড়াটা আমরা পড়েছিলাম, এবং এই পড়াটা পড়তে পড়তে আমাদের অনেক নতুন শব্দের সাথে পরিচয় হয়েছিল। সেই শব্দগুলো সম্পর্কে আমরা জেনেছি। আর আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এর ঠিক পরের পৃষ্ঠাতেই, 38 পৃষ্ঠা। তাহলে তোমাদের এখনকার কাজ হচ্ছে সেই 38 পৃষ্ঠাটা খোলা, কেমন? তাহলে তোমরা 38 পৃষ্ঠাটা বার করো। বার করলে দেখবে এই পড়াটা তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। যে সময়ে এই ক্লাসের যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, সেই সময় কিন্তু এই পড়াটার সাথে ঋতুর কোনো মিল থাকবে না, কিন্তু তবুও আমাদের যেহেতু পড়াগুলো করতেই হবে, তাই আমরা আজকে এই পাঠটাই করব। তাহলে দেখো তোমরা, প্রথমে আমি পড়ব, তারপর আমাদের সাথে সাথে তোমরাও পড়বে, তারপর বানান করে পড়ব, তারপর এই পাঠ শেষ হলে তারপর আমরা পরবর্তী পাঠে যাব, কেমন? দেখো কি সুন্দর পড়া। রবীন্দ্রনাথ ছাড়া এরকম করে লেখার সাহস আর কারো নেই। তাই রবীন্দ্রনাথের যে কোনো লেখাই আমরা যখন পড়ি তখন মন একদম ভরে যায়। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তাই যখন শরৎকাল আসে তখন দেখবে যে হাওয়ায় একটা হিমেল ভাব থাকে। শরৎকাল এলে হাওয়ার মধ্যে একটা, অর্থাৎ সারাদিন একরকম আবহাওয়া থাকে, ঠিক তেমনি যখন দিনের আলো শেষ হয়ে যায়, সন্ধে হলেই একটা অন্যরকম আবহাওয়া আমরা দেখতে পাই। সেই কথাটাই রবীন্দ্রনাথ তার লেখার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এবার তোমরা আমার সাথে সাথে পড়ো। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এই যে পড়াটা, এই পড়াটা আমার মনে হয় কয়েকবার পড়লেই আমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তাই আরেকবার পড়ে আমরা এটা বানান করে পড়ব। হ্যাঁ, এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এ দন্তস্বয়কার ছয়কার, এসেছে তালিবস্য বৈষ্ণর খণ্ডাত্ম শরৎ, হয় হস্যি ময়কার র, হিমের প বৈষ্ণর তালিবস্য পরশ। এসেছে শরৎ, হিমের পরশ, লয়েকার গয়েকার ছয়েকার, লেগেছে হয়াকার ও অন্তস্তয়াকার র, হাওয়ার প বৈষ্ণরয়িকার পরে। দন্তস্ব কয়াকার ল, সকাল বয়েকার লয়াকার অন্তস্থ বেলায়, ঘয়াকার দন্তস্বয়কার র, ঘাসের আ গয়াকার অন্তস্থীয় আগায়, তালিবস্বয় হস্যি বৈষ্ণরয়িকার বৈষ্ণর, শিশিরের বৈষ্ণরয়িকার ক্ষয়াকার রেখা, ধ বৈষ্ণরয়িকার ধরে। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তারপর ঠিক তেমনি এই পরের 4 লাইনও আমি আগে পড়ব, তারপর তোমরা আমার পেছনে পেছনে পড়বে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। তাই যে সময়ের কথা বলছে সেই সময়ে আমলকির পাতা খসে যাওয়ার সময়, অর্থাৎ যেমন বসন্তকালে পাতা সরে যায়, এখানে আমলকির
পাতাও ঝরে যাবে বলে আমলকির যেন তার বুক দূর দূর করছে, যে সে খবর পেয়েছে পাতা খসানোর সময় শুরু হয়ে এসেছে। এই জন্য আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। তাহলে তোমরা আমার সাথে সাথে পড়ো, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এবার একটু বানান করে পড়ি। আ ম ল কয় দীর্ঘি আমলকি, ব দন্তন্য বন, আমলকি বন, কয় চন্দ্রবিন্দু আকার পয়কার কাঁপে, অন্তস্থ জয়কার দন্তন্য যেন, তয়াকার বৈষ্ণর তার। আমলকি বন কাঁপে যেন তার, বয়হস্যু ক বুক, ক বৈষ্ণরেকার করে, দয়হস্যু বৈষ্ণরহস্যু দুরু, দয়হস্যু বৈষ্ণরহস্যু দুরু, বুক করে দুরু দুরু, পয়কার অন্তস্তয়কার ছয়কার, পেয়েছে খ ব বৈষ্ণর খবর, পয়াকার তয়াকার পাতা, খ দন্তস্বয়াকার দন্তনয়কার বৈষ্ণর খসানোর, পেয়েছে খবর পাতা খসানোর, দন্তস্ব ম অন্তস্তীয় সময়, হ অন্তস্তয়কার ছয়কার হয়েছে তালিবস্বয় হস্যু রয়হস্যু শুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। কি সুন্দর পড়ো, তাই না? তারপরে 4 লাইন আবার পড়ছি। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। আর এই সময় কি হয়েছে? শিউলি ফুলের ডালে কুঁড়ি ভর্তি হয়ে এসেছে। তার কারণ শিউলি ফুল তো রাতে ফোটে আর সকালবেলা সেগুলো ঝরে যায়, তাই শিউলির ডালে কুঁড়ি ভর্তি হয়ে এসেছে, ফুটবে বলে। টগর ফুটিল মেলা, টগর ফুল অনেক ফুটলো, আর মালতী লতায় মৌমাছি দুই বেলা খোঁজ নিয়ে যায় কেন? মধু নেয়ার জন্য। মালতী ফুল থেকে মধু নেবে বলে মৌমাছিরা দুই বেলা খোঁজ নিয়ে যায় যে মধু হয়েছে কিনা। তাই বলছে যে মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এবার তোমরা আমার সাথে সাথে পড়ো। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এবার একটু বানান করে পড়ি। তালিবস্বয় হস্যি হস্যৌ লয় হস্যি র, শিউলির, ডয়াকার লয়কার ডালে, কয় চন্দ্রবিন্দু হস্যু, ডয়সিনরয় হস্যি কুঁড়ি, ভ বৈষ্ণরয়কার ভরে, এ ল এলো, টগর টগর, ভয়হস্যু টয়হস্যি ল ফুটিল, ময়কার লয়াকার মেলা, ময়াকার ল, তয় দীর্ঘি ল তয়াকার অন্তস্তীয়, মালতী লতায়, ক্ষয় চন্দ্রবিন্দু ওকার বর্গীর জ খোঁজ, দন্তনয় হস্যি অন্তস্তয়কার নিয়ে, অন্তস্থ জয়াকার অন্তস্তীয় যায়, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, ময়ৌকার ময়াকার ছয় হস্যি মৌমাছি, দয়হস্যু হস্যই দুই, বয়কার লয়াকার বেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। কেমন? এবার আমরা প্রথম থেকে একবার একটু পড়ি। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। কি সুন্দর ছড়া না? তাহলে এই ছড়া মুখস্থ রাখতে কতক্ষণ? 2 বারের থেকে 3 বার পড়লেই এই ছড়া মুখস্থ হয়ে যাবে, তাই না?
তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলো। এটা মুখস্থ হয়ে গেলেই আমরা তার পরের পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ 38 পৃষ্ঠার পর 39 পৃষ্ঠা। কেমন? এবারে 39 পৃষ্ঠা তোমরা বার করো। 39 পৃষ্ঠা বার করলে দেখবে পরের ছড়ার যে পরের অংশটুকু, সেই অংশটুকু এখানে আছে। তাহলে আগের মতোই প্রথমে আমি পড়ব, তোমরা শুনবে, তারপর তোমরা আমার সাথে সাথে পড়বে, তারপরে আবার বানান করে পড়ব। তাহলে এবারে এইভাবে বারবার পড়তে থাকলে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে এবং এর বিষয় সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দেখবে এই শরৎকালেই আকাশে, নীল আকাশে সাদা তুলোর মতো, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, তাদের কথাই বলছে। আর শরৎকালের আগেই কি থাকে? বর্ষাকাল থাকে। এই বর্ষাকালে কি হয়? একদম আকাশে মেঘ করে সারতে পারে না, বৃষ্টি নেমে যায়। এই জন্যই বলেছে গগনে গগনে বর্ষণ শেষে। গগন মানে হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশে আকাশে বর্ষণ শেষে, অর্থাৎ বৃষ্টি ঝরানোর শেষে মেঘেরা ছাড়া পেয়েছে। এখনো ছাড়া পেয়ে কি করছে তারা? বাতাসে বাতাসে তারা ভেসে ভেসে ফিরে যাচ্ছে, তাই তাদের কোনো কাজে তারা নেই। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। কাজে তারা অর্থাৎ তারা নেই, কোনো তাড়াতাড়ি করার নেই, তারা কোনো কাজে করার যে তারা সেটা নেই। তাহলে এবার একটু বানান করে পড়ি। গ গ দন্ত নয়কার গগনে, গ গ দন্ত নয়কার গগনে গগনে। তাহলে গগন মানে কি বললাম? আকাশ। ব বৈষ্ণর মূর্ধন্যস্য মূর্ধন্য বর্ষণ, তাহলে বর্ষা থেকে বর্ষা, সেই থেকে বর্ষণ, অর্থাৎ বর্ষাকালে যে বর্ষা বৃষ্টি হয় সেইটাকে বর্ষণ বলছে। বর্ষণ তালিবস্যইকার মূর্ধন্যস্যইকার শেষে, গগনে গগনে বর্ষণ শেষে ময়কার ঘয়কার বৈষ্ণরাকার মেঘেরা, পয়কার অন্তস্তয়কার ছয়কার পেয়েছে ছয়াকার দশনরাকার ছাড়া, মেঘেরা পেয়েছে ছাড়া, বয়াকার তয়াকার দন্তস্বয়কার বাতাসে, বয়াকার তয়াকার দন্তস্বয়কার বাতাসে, বাতাসে বাতাসে ভয়কার বৈষ্ণরয়কার ফেরে, ভয়কার দন্তস্বয়কার ভেসে, ভয়কার দন্তস্বয়কার ভেসে, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে দন্তনয়কার হস্যই নাই, কয়কার দন্তনয়কার কোনো, কয়াকার বর্গীজয়কার কাজে, তয়াকার ডয়সিনরয়াকার তারা, নাই কোনো কাজে তারা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। কেমন? এবারে তার নিচের 4 লাইন আমরা পড়ব। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। শরৎকালের দিঘিতে একদম জল টইটুম্বুর, বর্ষায় সেখানে বৃষ্টি হয়ে গেছে, সেই জল এখনো শুকায়নি, তাই বলছে দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। সেই দিঘির ধারে ধারে নানা রকমের ফুল ফুটে রয়েছে, আর আশেপাশে তাকালেই দেখা যাবে সেই সময়ে আমন ধান জমিতে পোতা হয়েছে এবং ছোট ছোট শীষ সেখানে বেরোচ্ছে। সেই মানে ধান থেকে ধানের যে ফুল হয়, সেই ফুলগুলো তো একসাথে থাকে এবং ধান হয়েই সরাসরি বেরোয়, আর সেই ধানের মাথায় থাকে ফুলগুলো। সেই কথাই বলছে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। এখানে কিন্তু ধানের শীষের কথা বলা নেই, আমি বলে ফেললাম যদিও। সেই সময়ে ধান একদম কচি পোতা হয়েছে, আমন ধান, যে ধান অঘ্রাণ মাসে উঠবে, অর্থাৎ শীতের আগে আগে, সেই ধানের কথা বলছে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। তাই এইবার তোমরা আমার সাথে সাথে পড়বে।
দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। কি সুন্দর ছড়া, তাই না? শুধু পড়তে ইচ্ছে করে, মনে যেন শুধু পড়ি আর পড়ি। এবার একটু বানান করে পড়ব। দয়হস্যি ক্ষয়হস্যি দিঘি, ভ বৈষ্ণরা আকার ভরা, বর্গীয় জ ল জল, ক বৈষ্ণরা একার করে, ঢ লয় হসন্ত, ঢ লয় হসন্ত। অর্থাৎ লয়ের নিচে যে একটু দাগ মতো আছে এটাকে হসন্ত বলে। অর্থাৎ সেই বর্ণটা উচ্চারণ করার সময় সেইখানটা একটু একটু চাপ হবে, ঢল, লয়ের মধ্যে একটু প্রেশার হবে। দিঘি পরা জল করে ঢল ঢল, অর্থাৎ লয়ের মধ্যে একটু চাপ হবে। দন্ত্যন্বয়াকার নানা, ভয়হস্যু ল ফুল, ধয়াকার বৈষ্ণরয়কার ধারে, ধয়াকার বৈষ্ণরয়কার ধারে ধারে, নানা ফুল ধারে ধারে, ক চয়হস্যি কচি, ধয়াকার দন্তন্য ধান, গয়াকার ছয়কার গাছে, কচি ধান গাছে, ক্ষয়কার ত ক্ষেত, ভ বৈষ্ণরয়কার ভরে, আ ছয়কার আছে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হয়াকার ও অন্তস্থয়কার হাওয়া, দয়কার লয়াকার দোলা, দয়কার অন্তস্থ দেয়, তয়াকার বৈষ্ণরয়কার তারে, হাওয়া দোলা দেয় তারে। তাহলে দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। তাই না? এগুলো মুখস্থ করা কোনো বিষয়ই নয়, তাই না? একটুখানি পড়লে পড়তে তো খুব ইচ্ছেই করবে, আর দুবারের জায়গায় তিনবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এইবার তারপরের লাইন, 4টে লাইন পড়ব। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি। শরৎকাল মানেই কি আমাদের স্কুল ছুটি থাকার কথা বলছে, এই জন্য বলছে সেই সময় সব কিছু যেন ছুটি থাকে। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই, পূজার দিনের রবি। অর্থাৎ এই পূজার ফুলের বনে, অর্থাৎ পুজোর সময় বনে যে ফুল ফোটে, ওই বনের মধ্যেও তো সূর্য ওঠে। রবি মানে হচ্ছে সূর্য, যেন সেই রবিকে মনে হচ্ছে পূজার দিনের রবি। সেই সূর্যকে মনে হচ্ছে যেন সূর্যকে মনে হচ্ছে পূজার দিনেরই রবি। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই, পূজার দিনের রবি। অন্তস্থ জয়কার দয়হস্যি কয়েকার, যেদিকে, তয়াকার কয়াকার হস্যই তাকাই, দন্ত সয়কার দন্ত নয়াকার র সোনার, আ লয়কার অন্তস্থ আলোয়, দয়কার ক্ষয়হস্যি দেখি, অন্তস্থ জয়কার যে, ছয়হস্যু টয়হস্যি র ছুটির, ছ বয়হস্যি ছবি, পয়দীর্ঘ বর্গী জয়াকার র পূজার, ফয়হস্যু লয়কার র ফুলের, ব দন্ত নয়কার বনে, ও ঠয়কার ওঠে, ও হস্যই ওই, পয়দীর্ঘ বর্গী জয়াকার বৈষ্ণর পূজার, দয়হস্যি দন্ত নয়কার বৈষ্ণর দিনের, বৈষ্ণর বয়হস্যি রবি, পূজার দিনের রবি। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই, পূজার দিনের রবি। তাহলে আজ এইটুকুই থাক। তোমরা এইটা বারবার করে অভ্যাস করে মুখস্থ করে ফেলবে। আর যেটা বলার, অবশ্যই সাবধানে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না। বাড়ির বাইরে বেরোলেও অবশ্যই মাস্ক পরে বেরোবে। আর বাড়ির বাইরে থাকাকালীন সামাজিক দূরত্ব বিধি মেনে চলবে, এবং বাইরে থেকে যখন বাড়িতে আসবে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবে। সম্ভব হলে জামা কাপড় তো ছাড়তেই হবে, স্নান করে ভালো করে সাবান দিয়ে তারপর ঘরে ঢুকবে। কেমন?